বন্ধুরা, মক্কা শহর এবং বাংলাদেশের চট্টগ্রাম শহর, এই দুটো শহরের কাজ কি একই হবে? বা দুটো শহর কি একই রকম? আমরা যদি চট্টগ্রাম শহরের কথা শুনি, আমাদের চোখে বা আমাদের মনে যে চিত্রটি ভেসে ওঠে, আর আমরা যদি মক্কা শহরের কথা শুনি, তাহলে কি আমাদের মনে বা আমাদের চোখে কি সেই চিত্রটি ভেসে ওঠে? ওঠে না কিন্তু বন্ধুরা, তাই না? তাহলে এই দুটোই কিন্তু আমি পৌরবসতি হিসেবে বলছি, ঠিক আছে? পৌরবসতির ভিতরে, অর্থাৎ দুটোকে শহরের ভিতর ফেলে আমি তোমাদেরকে এই দুটো শহরের যে উদাহরণ, সেই উদাহরণটি দিলাম। এখন দেখো বন্ধুরা, তার মানে এই যে দুটো পৌরবসতি বা এই যে দুটো শহর, এদের মধ্যে কিছু পার্থক্য আছে, এদের কাজে কিছু পার্থক্য আছে। তো বন্ধুরা, এই পার্থক্যগুলো কি সেটি কি তোমরা জানো? যদি নাও জানো, কোনো সমস্যা নেই, আজকের ক্লাসে আমি তোমাদেরকে সে ব্যাপারে জানিয়ে দেব। বন্ধুরা, 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। আমি তোমাদের বসতি অধ্যায়টি শুরু করেছিলাম, এবং বসতি অধ্যায় শুরু করে তোমাদেরকে বসতি কি, বিভিন্ন ভূগোলবিদদের মতে বসতির যে সংজ্ঞা সেটি তোমাদেরকে জানিয়েছি, এবং একই সাথে তারপর বসতি প্রকারভেদ আমরা দেখেছি। বসতিকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে পৌর বসতি এবং আরেকটি হচ্ছে গ্রামীণ বসতি। তো এরপরে আমরা বসতিকে আমরা তার অবস্থান এবং বিস্তার অনুসারে, অর্থাৎ এক একটা শহর কত বিস্তৃত, তার অবস্থান কোথায়, এগুলোর উপর ভিত্তি করে ভাগ দেখিয়েছি। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা পৌর বসতি নিয়ে পড়বো, তবে আজকে আমরা পৌর বসতিকে একটু ভিন্নভাবে ভাগ করার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা পড়ব কর্মধারা অনুসারে পৌর বসতির প্রকারভেদ। অর্থাৎ আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম পৌর বসতিকে অবস্থান এবং বিস্তার অনুসারে বিভক্তটি কিভাবে হয় সেটি। আজকের ক্লাসে আমি তোমাদেরকে পৌর বসতিকে কর্মধারা অনুসারে ভাগ করে দেখাবো। তাহলে এক এক করে তোমাদের সাথে দেখাই, এবং খুবই সহজ বন্ধুরা। এই ক্লাসগুলো তোমাদের শুধুমাত্র আসলে তথ্যগুলো জানলেই হয়, এর বেশি আসলে খুব বেশি এখানে তথ্য জানার মতো না, এবং কাজগুলো তোমাদেরকে একটু বুঝতে হয়। আগের ক্লাসে যা অনেক কিছু বোঝার ছিল, আজকের ক্লাসে আসলে অনেকগুলো নাম দেখি তোমরা বুঝে যাবে যে এই শহরটি আসলে কাজ কি হবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা এক এক করে দেখতে থাকি। এখন দেখো বন্ধুরা, একটা ব্যাপার যে দুঃখিত, আমি একটু এইটা মুছে দিই, রঙগুলো মুছে দিই। হ্যাঁ, দেখো বন্ধুরা, কর্মধারা অনুসারে পৌরবসতি প্রকারভেদ। এখন আমরা কি জানি যে এই যে পৌরবসতি, সেখানে কিন্তু আমরা দেখি যে যে জীবনযাপনের যে সুযোগ সুবিধা, সেগুলোর কিন্তু একটা সর্বোচ্চ সুযোগ সুবিধা কিন্তু এই পৌরবসতিগুলোতেই পাওয়া যায়, তাই না? শিক্ষা বলো, চিকিৎসা বলো, শিল্প বলো, বাণিজ্য বলো, সব কিছুর কেন্দ্রে কিন্তু বলা যায় পৌরবসতিগুলো অবস্থান করে। দেখো, পৌরবসতি হলো শিল্প, ব্যবসা বাণিজ্য, খনিজ দ্রব্য আহরণ, পরিষেবা ভিত্তিক কাজকর্মের একটা আধার হিসেবে কিন্তু কাজ করছে, একটা উৎস হিসেবে কাজ করছে। হ্যাঁ, দেখো, তুমি বাংলাদেশের কথা চিন্তা করো। বাংলাদেশের যে তুমি ধরো গ্রামীণ যে বসতি এবং যে পৌর বসতি বা শহুরে বসতিগুলোর কথা চিন্তা করো। তো শহুরে বসতিতে তুমি শিল্পের একটা উন্নত অবস্থা দেখবে, শিল্পভিত্তিক যে শহরগুলো আছে সেই শহরগুলোতে। কোথাও দেখবে ব্যবসা বাণিজ্য বেশ ভালো। তো আমি যদি শুধু ব্যবসা বাণিজ্য নিয়েও তোমাদেরকে বলি, এতটুকু দিয়েও যদি বোঝাই, তাহলে দেখো তোমার যে তুমি যে জেলাতেই থাকো না কেন, সেই জেলাটিতে যদি পৌরসভা থেকে থাকে, তাহলে সেই যে পৌর শহরটি আছে, সেই পৌর শহরে তোমার যে ধরনের ব্যবসা বাণিজ্য, যত বিস্তৃত ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, তত বিস্তৃত ব্যবসা বাণিজ্য কি গ্রাম এলাকায় হয়? হয় না কিন্তু বন্ধুরা, তাই না? তো আমাদের এই পৌরবসতিগুলো হচ্ছে শিল্প, ব্যবসা বাণিজ্য, কোনো কোনো পৌরবসতি দেখে আমরা খনিজ দ্রব্য আহরণের একটা আধার হিসেবে কাজ করে। কোথাও আমরা বিভিন্ন ধরনের পরিষেবা, সেটা শিক্ষা হোক, চিকিৎসা হোক, অন্যান্য ধরনের যে পরিষেবাগুলো আছে, সেই পরিষেবাগুলোই কিন্তু এখানে বেশি কাজ করে। তো বন্ধুরা দেখো, পৌরবসতি কাজকর্মের প্রভাব পার্শ্ববর্তী এলাকার উপর যতদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, সেই বিস্তীর্ণ প্রভাবিত এলাকাকে আমরা পৌর প্রভাবিত ক্ষেত্র বা আরবান ফিল্ড হিসেবে কিন্তু অভিহিত করছি। বন্ধুরা, আজকে আমরা এটি জানছি বা পড়ছি, এগুলো কিন্তু অনেক আগেই থিওরিতে কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমি যদি ক্রিস্টেলারের সেন্ট্রাল প্লেস থিওরি আছে, তো ক্রিস্টেলার নামক একজন, তিনি কি করেছেন, সেন্ট্রাল প্লেস থিওরি, যেটিকে আমরা CPT, এই সেন্ট্রাল প্লেস থিওরি দিয়েছেন, এবং সেখানে তিনি দেখিয়েছেন যে একটা আরবান সেন্টার, তেমনি এখানে দেখো যে কোনো একটা আরবান সেন্টার, অর্থাৎ যে একটা শহরের যে কেন্দ্র বা একটা এই যে আরবান সেন্টার, তার আশেপাশে এলাকাগুলোকে প্রভাবিত করবে। হ্যাঁ, তেমনি এটির প্রভাব আমরা এখন এখানে দেখতে পাচ্ছি, যে আমরা দেখলাম যে একটা পৌর বসতির বা একটা ধরো শহরের বা একটা পৌর বসতির আশেপাশে দেখো কিছু এলাকা পর্যন্ত, ধরো এতটুকু এলাকা পর্যন্ত কিন্তু এর প্রভাবগুলো বিস্তার থাকে, তাই না? তাহলে এইগুলো আমরা পরবর্তীতে যখন ভবিষ্যতে তোমরা যদি ভূগোল নিয়ে পড়াশোনা করো, তোমরা এখানে আরও বিস্তারিত জানবে। তো আমি এগুলো আর সিপিটি নিয়ে বা সেন্ট্রাল প্লেস থিওরি নিয়ে আর বেশি কিছু বলছি না। দেখো, একটা ব্যাপার যে আমাদের একটা পৌর বসতির যে প্রভাব, সেটা পার্শ্ববর্তী এলাকার উপর যতদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, সেই বিস্তীর্ণ প্রভাবিত এলাকাকে আমরা পৌর প্রভাবিত ক্ষেত্র বা আরবান ফিল্ড হিসাবে কিন্তু অভিহিত করি। এখন এখানে একটা দেখো বন্ধুরা,
ধরো এই একটা বসতি, এটি আশেপাশের বসতিকে বা আশেপাশের অঞ্চলগুলোকে প্রভাবিত করছে। এখন একটা ব্যাপার, আমাদের এই পৌর বসতিতে কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হয়ে থাকে? দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু বেশি হয়ে থাকে। তাহলে মানুষের যে তার চাহিদা বা মানুষের যে মৌলিক চাহিদা, তার প্রথমে কি থাকে? খাদ্য। এখন এই খাদ্যটি উৎপাদনের সাথে জড়িত অর্থনৈতিক কর্মকাণ্ড কোনটি বলতো? কৃষি। এখন তাহলে এই কৃষিগুলো হয় কোথায়? এই যে কৃষিগুলো হয়, এই কৃষি ধরনের কাজগুলো বলো, এগুলো কিন্তু কোথায় কোথায় হয় বলতো? এগুলো কিন্তু হয় যে পার্শ্ববর্তী যে গ্রামীণ বসতিগুলো আছে, এই পৌর বসতির প্রভাব যেসব গ্রামীণ বসতিগুলোর উপর আছে, সেই গ্রামীণ বসতিগুলোতে কিন্তু এই যে কৃষিকাজগুলো, সেই কৃষিকাজগুলো হয়। অর্থাৎ এই যে গ্রামীণ বসতি থেকে খাদ্য, সেগুলো কিন্তু আবার শহরে যায়, এবং তার মানে শহুরে বসতি বা পৌর বসতি যেভাবে গ্রামীণ বসতিগুলোকে বিভিন্ন সেবা দিয়ে, পরিষেবা দিয়ে সেটিকে প্রভাবিত করছে, তেমনিভাবে আমরা দেখি যে গ্রামীণ বসতিগুলো খাদ্যের মাধ্যমে কিন্তু পৌর বসতিগুলোকে খাদ্য সরবরাহ করছে। ঠিক আছে? তো এই যে দেখো আদান প্রদান বা দেওয়া নেওয়ার একটা সম্পর্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পৌর বসতি এবং তার পার্শ্ববর্তী এলাকার মধ্যে কিন্তু বিদ্যমান। তাহলে দেখো আমরা পৃথিবীর যে কোনো পৌরবসতি, এই যে কথাটি বললাম যে এটির একটা পৌরবসতি থাকবে, তার আশেপাশে প্রভাবিত ক্ষেত্র, এই ক্ষেত্রের সাথে যা একটা পৌরবসতির আশেপাশে যে প্রভাবিত পৌর প্রভাবিত ক্ষেত্র থাকবে বা আরবান ফিল্ড থাকবে, সেখানে যদি যে গ্রামীণ বসতিগুলো থাকবে সেগুলোর সাথে পৌরবসতির একটা দেওয়া নেওয়ার সম্পর্ক থাকবে। এটি পৃথিবীর সকল ধরনের পৌরবসতির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। এবং দেখো কোথাও কম কোথাও বেশি, কিন্তু এটি সব জায়গায় প্রযোজ্য হবে, এটি একটু তোমরা বুঝে নিও। একটা ব্যাপার দেখো বন্ধুরা, আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের শহর এবং নগরকে কাজের উপর ভিত্তি করে তাহলে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, তাই না? আমরা ওই যে যখন তখন প্রথমে তোমাদেরকে বলেছি যে চট্টগ্রাম এবং মক্কা দুটো শহরের কাজ ভিন্ন, তাহলে এই কাজ অনুসারে আমরা ভাগ করব। তাহলে আমরা এক এক করে এক একটা ভাগ একটু দেখে নিই। বন্ধুরা, প্রথমে আমরা দেখব হচ্ছে প্রশাসনিক শহর, অ্যাডমিনিস্ট্রেটিভ টাউন। তোমরা বলো তো, প্রশাসনিক শহর বাংলাদেশের যদি শোনো যে প্রশাসনিক শহর, তাহলে প্রথমেই কোনটা চলে আসে মাথায়? প্রথমেই চলে আসবে আমাদের ঢাকা, তাই না? দেখো জনসাধারণের প্রশাসনের সঙ্গে যুক্ত কাজকর্মকে কেন্দ্র করে গড়ে ওঠা যে পৌরবসতি, সেটাকে আমরা প্রশাসনিক শহর হিসেবে কিন্তু অভিহিত করে থাকি। অর্থাৎ একটা দেশে যে বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজকর্মগুলো আছে, সেগুলোকে কেন্দ্র করে যে বসতিটি গড়ে ওঠে, সেই বসতিকে আমরা প্রশাসনিক শহর হিসেবে কিন্তু অভিহিত করে থাকি। এমন শহরের উদাহরণ যদি দিই, তাহলে বাংলাদেশের ঢাকা, ভারতের চণ্ডীগড়, কানাডার অটোয়া, অস্ট্রেলিয়ার ক্যানবেরা, এগুলো কিন্তু আমরা দেখতে পাই প্রশাসনিক শহরের উদাহরণ। পরবর্তীতে আমরা আরেক ধরনের শহর দেখব, যেটি হচ্ছে কি বলতো? শিল্প শহর। বন্ধুরা, ইন্ডাস্ট্রিয়াল টাউন। দেখো আমরা এখন শিল্প শহর সম্পর্কে যদি দেখি, বড় মাঝারি ছোট শিল্প উদ্যোগগুলোকে কেন্দ্র করে সৃষ্ট যে পৌর বসতি, সেগুলোকে শিল্প শহর বলে। একটা ব্যাপার দেখো বন্ধুরা, ধরো একটা জায়গায় কোনো একটা কলকারখানা স্থাপিত হলো। এখন আচ্ছা, এটি বলার আগে তোমাদেরকে আরেকটু জিনিস আমি একদম বাস্তবের থেকে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। বন্ধুরা, তোমরা যদি কেউ তেজগাঁওতে থেকে থাকো বা তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে থেকে থাকো, তো সেখানে দেখবে যে যেখানে হচ্ছে তোমার এই যে কলকারখানাগুলো আছে, সেই কলকারখানাগুলোর আশেপাশে মানুষের যে বসতি, সেটি কিন্তু অনেক বেশি ঘনবসতি আমরা দেখতে পারবে। এবং এই কলকারখানাকে কেন্দ্র করে মানুষের ঘনবসতি কেন বেশি বলতো? কারণ ওখানে কলকারখানার কাছে যত মানুষ থাকতে পারবে, তার যাতায়াত খরচ তত কমবে এবং মানুষ সেখানেই থাকার চেষ্টা করবে। তো এইভাবে যেখানে কলকারখানা গড়ে ওঠে, সেখানে কর্মের সুযোগ সুবিধা বেশি থাকে, মানুষ সেখানে এসে বসবাস করতে শুরু করে, এবং এগুলো এইভাবে একটা বসতি আমরা দেখি পৌর বসতিতে রূপ লাভ করে। তো এইভাবে শিল্পকে কেন্দ্র করে আমরা দেখো, সেটা বড় শিল্প হোক, মাঝারি শিল্প হোক অথবা ছোট শিল্প হোক, এগুলোকে কেন্দ্র করে কিন্তু আমরা একটা পৌর বসতি গড়ে উঠতে দেখি, তখন সেগুলোকে কিন্তু আমরা শিল্প শহর হিসেবে কিন্তু অভিহিত করে থাকি। বাংলাদেশের শিল্প শহর কোনটা বলো তো? তোমাদের যদি মাথায় আমরা যদি বাংলাদেশের শিল্প শহর বলি, তাহলে বাংলাদেশের চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া, দুর্গাপুর, ইংল্যান্ডের বার্মিংহাম, আমেরিকা যুক্তরাষ্ট্রের রচেস্টার ইত্যাদি কিন্তু আমাদের শিল্প শহরের একটা উদাহরণ। বন্ধুরা, শিল্প শহরের এই যে উদাহরণটি দিলাম, এই শিল্প শহরের উদাহরণে আসলে আমি ঢাকাকেও কিন্তু ফেলতে পারি, কারণ ঢাকাতেও কিন্তু আসলে আমরা শিল্পের যে বিভিন্ন কাজ, সেগুলো কিন্তু এখানে ঘটে থাকতে দেখি। তবে কেন আমরা ঢাকাকে শিল্প শহর না বলে প্রশাসনিক শহর বলি বলতো? যে ব্যাপারটি হয় সেটি হচ্ছে যে আমরা ঢাকা মূলত একটা প্রশাসনিক কাজের জন্যই বেশি প্রসিদ্ধ।
একদম প্রথম থেকেই। এখানে শিল্প অবস্থা হয়েছে। শিল্পগুলো বিস্তার ঢাকা থেকেই শুরু হয়েছে বলতে ঢাকা থেকেই অনেক বেশি বিস্তৃত হয়েছে একসময়। কিন্তু চট্টগ্রাম যে অঞ্চলটি সেখানে আমরা দেখি আমদানি রপ্তানি এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটে থাকে সেই বন্দরে দিয়ে। তো এইটির উপরে ভিত্তি করে একটা আলাদাভাবে আমরা চট্টগ্রামকে ওই বন্দরের ভিতর ওই ধরনের শহরের মধ্যে ফেলতে পারি। তাহলে দেখো এই শিল্প শহরের ভাগে আমরা ঢাকাকেও চাইলে ফেলতে পারি। এটি কোনো সমস্যা নেই। এই শিল্প শহরের যদি সংজ্ঞা, সেই সংজ্ঞার হিসাবে আমরা কিন্তু বাংলাদেশের যে নারায়ণগঞ্জ আছে, নারায়ণগঞ্জকেও কিন্তু ফেলতে পারি। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই ধরনের শহরের উদাহরণ তো দেখলাম, আমরা এর ছাড়াও কিছু কয়েক ধরনের শহর আমরা জেনে নিলাম যে উদাহরণ কি কি হতে পারে। এরপরে বন্ধুরা আমরা আরেকটা দেখব বন্দরনগর, পোর্ট সিটি। ঠিক আছে, একটু আগে বন্দরনগরের কথা তোমাদের বলেছি। বন্দর ও বন্দর ভিত্তিক কার্যক্রমকে কেন্দ্র করে গড়ে ওঠা যে শহর সেটিকে আমরা বন্দরনগর হিসেবে অভিহিত করে থাকি। তো এমনকি চট্টগ্রাম, রটারডাম, সিঙ্গাপুর, হামবুর্গ, সাউদাম্পটন এগুলো হচ্ছে বন্দরনগরের উদাহরণ। আমাদের চট্টগ্রামে আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় যে সমুদ্র বন্দর, সেই সমুদ্র বন্দরটি অবস্থিত, এবং সেই সমুদ্র বন্দরে বাংলাদেশের যে যত বৈদেশিক বাণিজ্য হয় তার একটা খুব বড় অংশ, একদম খুবই বড় একটা অংশ কিন্তু সেই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে, সমুদ্র বন্দরের মাধ্যমে হয়ে থাকে। এবং যেহেতু সেখানে এত গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে, তার মানে ওই বন্দরকে কেন্দ্র করে আমরা কিন্তু একটা শহর গড়ে উঠতে দেখি। অর্থাৎ এইভাবে যখন বন্দরকে কেন্দ্র করে এই ধরনের শহর গড়ে উঠবে, এই ধরনের শহরগুলোকে কিন্তু আমরা বন্দরনগর হিসেবে অভিহিত করে থাকতে পারি। বন্ধুরা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একেবারে সর্বশেষ একটা নতুন একটা যে শহরে বা একটা জেলাতে বন্দর হয়েছে, সেই শহরটিতেও বা সেই যে জেলাটি, সেখানেও কিন্তু বন্দরনগরী গড়ে ওঠার দারুণ একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এখনো। তাহলে বন্ধুরা, তোমরা কি জানো সেই শহরটি, সেই সমুদ্র বন্দরটির নাম কি? সেটা হচ্ছে পায়রা সমুদ্র বন্দর। আমরা পায়রা সমুদ্র বন্দর অবশ্যই নাম শুনেছি, তাই না? তো পায়রা সমুদ্র বন্দর হচ্ছে পটুয়াখালীতে অবস্থিত। তো পায়রা সমুদ্র বন্দর যদি হয়, তো পায়রা সমুদ্র বন্দরকে কেন্দ্র করেও হয়তো বা বন্দরনগরী গড়ে উঠতে পারে। তবে পায়রাতে আসলে অত বেশি যে এই যে আমাদের আমদানি রপ্তানির কাজ, সেই কাজগুলো অত বেশি এখনো হয়নি, বা ওইভাবে পায়রা চালু হয়নি পুরোপুরি। তো সেখান থেকে এটি হতে আসলে অনেক বেশি সময় লাগবে। হয়তো বা ভবিষ্যতে কোনোদিন এক সময় আমরা এটিকে বন্দরনগরীর একটা রূপ হিসাবে পটুয়াখালীকে আমরা দেখতে পারবো। তো বন্ধুরা, আমরা বন্দরনগর সম্পর্কে জানলাম। এখন আমরা আরেকটি শহর সম্পর্কে জানবো, সেটি হচ্ছে কি বলতো? বাজার শহর, মার্কেট টাউন। বন্ধুরা, শহর নিয়ে আমাদের এই আলোচনা, বিভিন্ন ধরনের শহর আমরা দেখছি। শহরের একটা গুরুত্বপূর্ণ অংশ বলতো কি? বাজার। বাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে ক্রেতা বিক্রেতা প্রতিযোগিতার মাধ্যমে পণ্যের ক্রয় বিক্রয় করে থাকে। আমি একেবারে তোমাদেরকে কিছুটা অর্থনীতির ভাষায় সংজ্ঞাটি দেওয়ার চেষ্টা করলাম। তো আমরা এই যে বাজার থাকে, দেখো পাইকারি এবং খুচরা কেনাবেচা, পাইকারি এবং খুচরা কেনাবেচা, গুদাম ঘর, সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমকে কেন্দ্র করে যে গড়ে ওঠা পৌর বসতি, সেটিকে আমরা বাজার শহর বলি। অর্থাৎ বিভিন্ন ধরনের অনেক সময় দেখি কোনো শহর আছে যেগুলো কিনে এরকম পাইকারি এবং খুচরা কেনাবেচা, গুদামঘর এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমকে কেন্দ্র করে গড়ে ওঠে। এই ধরনের যখন শহর গড়ে ওঠে, তখন সেই ধরনের পৌর বসতিকে আমরা বাজার শহর বা ইংরেজিতে মার্কেট টাউন হিসেবে কিন্তু অভিহিত করে থাকতে পারি। বন্ধুরা, এমন একটি শহরের যদি উদাহরণ দিই, তাহলে দেখো ইংল্যান্ডের নরউইক, ঘানার কুমাসি। ঠিক আছে, তোমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ঘানার কুমাসি শহর, অর্থাৎ সেই যে বাজার শহর, সেই বাজার শহরের কিন্তু একটা উদাহরণ তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে ইংল্যান্ডের নরউইক এবং ঘানার কুমাসি হচ্ছে বাজার শহরের একটা প্রকৃষ্ট উদাহরণ। এরপরে বন্ধুরা, আমরা পরবর্তী শহরে চলে যাই। পরবর্তী যে শহরটি হচ্ছে, সেটি হচ্ছে বিনোদন ও অবসর যাপনের শহর। বন্ধুরা, এখন আমরা বিনোদন এবং অবসর যাপনের শহর দেখবো, অর্থাৎ রিক্রিয়েশনাল অ্যান্ড রিসোর্ট টাউনস। আমরা একটু দেখি। দেখো, তুমি আমাদের যদি যে কক্সবাজার বলো, আমাদের এই কক্সবাজারে দেখো কি করে মানুষ আমোদ প্রমোদের জন্য যায়, পর্যটনের জন্য যায়। তাহলে কক্সবাজার বিখ্যাতই কিন্তু পর্যটনের জন্য, এবং দেখো সেখানে কিন্তু পর্যটনকে কেন্দ্র করে আমরা দেখি পৌরবসতি গড়ে উঠতে, তাই না? তাহলে দেখো এই যে পৌরবসতিগুলো, এগুলো কিন্তু তাহলে এই কক্সবাজার, এটি কিন্তু একটা বিনোদন এবং অবসর যাপনের একটা শহর হিসেবে পরিচিত। বন্ধুরা, এই যে এই ধরনের শহরগুলো আছে বিনোদন এবং অবসর যাপনের শহর, সেই শহরগুলো সাধারণত সমুদ্রের তীর, উষ্ণ প্রসবন, পর্বতের ঢাল, আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য প্রভৃতিকে কেন্দ্র করে পৌরবসতিগুলো গড়ে ওঠে। সমুদ্রের তীরে আমরা কক্সবাজার গড়ে উঠতে দেখি। উষ্ণ প্রসবন, অর্থাৎ যে ওয়ার্ম ওয়াটার, যে ওয়াটারফল থাকে, অর্থাৎ ওয়ার্ম ওয়াটারফল, অর্থাৎ হচ্ছে গরম পানির ঝর্ণা। তারপর পর্বতের ঢালকে কেন্দ্র করে আমরা দেখি না, প্রায় পর্বতকে যে বলে সি ফেস, দুঃখিত,
এখানে হচ্ছে আপনি হিল ভিউ হচ্ছে পাবেন এই রুম থেকে, আমরা বলি বিভিন্ন হোটেলে গেলে এগুলো কিন্তু বলে থাকে। তাহলে দেখো এই পার্বত্য এলাকাগুলো তো আমরা এরকম কিন্তু দেখি যে পর্বতের ঢালকে কেন্দ্র করে এরকম বিনোদন এবং অবসর যাপনের শহর গড়ে উঠতে পারে। প্রাকৃতিক দৃশ্য, বিভিন্ন ধরনের সুন্দর এর ধরনের প্রাকৃতিক দৃশ্যকে কেন্দ্র করেও কিন্তু এই ধরনের বিনোদন এবং অবসর যাপনের শহর গড়ে উঠতে পারে। এই ধরনের শহরের উদাহরণ হচ্ছে কক্সবাজার, জাফলং, দীঘা, দার্জিলিং, কুলু, মানালি, শ্রীনগর। বন্ধুরা কক্সবাজার, জাফলং এগুলো হচ্ছে আমাদের দেশের, এবং বাকি দেখতে পাচ্ছ দীঘা একটা সমুদ্রের দীঘা হচ্ছে ভারতের একটা সমুদ্র সৈকত, সেখানকার ওটিকে কেন্দ্র করে গড়ে ওঠা শহর। দার্জিলিং, সেখানে তো আমরা পাহাড় দেখি। কুলু মানালি, আমি জানি না কুলু মানালিতে কি আছে। শ্রীনগর তো একেবারে কাশ্মীরের ওদিকে, শ্রীনগর আমরা জানি জম্মু কাশ্মীরের ওদিকে। তো বন্ধুরা এই ধরনের শহরগুলো কিন্তু আমরা গড়ে উঠতে দেখি, অর্থাৎ অবসর এবং বিনোদন যাপন অর্থাৎ পর্যটনের উপর ভিত্তি করেও কিন্তু আমরা দেখি শহর গড়ে উঠতে, এবং এই ধরনের শহরগুলোকে আমরা বিনোদন এবং অবসর যাপনের শহর হিসেবে অভিহিত করে থাকি। এরপরে বন্ধুরা এরপর যে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে কি বসত শহর, রেসিডেন্সিয়াল টাউনস। অনেক ধরনের শহর থাকে যে শহরের প্রধান কাজ হচ্ছে বাসিন্দাদের বাসস্থানের বন্দোবস্ত করা, অর্থাৎ যেখানে আমরা দেখি মূলত কি যে শিল্পভিত্তিক কাজগুলোর ছাড়া বা শিল্পভিত্তিক কাজগুলো বাদ দিয়ে বরঞ্চ এই শহরের প্রধান কাজ হচ্ছে বাসিন্দাদের বাসস্থানের বন্দোবস্ত করা। হ্যাঁ, এখানে আমরা শুধুমাত্র একটা রেসিডেন্সিয়াল একটা অবস্থা, বাসস্থানের জন্য একটা সুব্যবস্থা কিন্তু আমরা এই ধরনের শহরে দেখতে পাই। তো এই ধরনের শহরে যদি উদাহরণ দিই তাহলে কলকাতার সল্ট লেক সিটি হচ্ছে এই ধরনের শহরের একটা উদাহরণ। তোমরা এখানে কলকাতা সল্ট লেকের একটা ছবি দেখতে পাচ্ছ। ওই জায়গার আমি শুনেছি, আমার ব্যক্তিগতভাবে খুবই কলকাতায় ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা। তো কলকাতা যদি কখনো যাই সেখানে হয়তো বা সল্ট লেক সিটিটা দেখার সৌভাগ্য হবে। শুনেছি সেই জায়গাটি নাকি অনেক সুন্দর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও বেশ সুন্দরই লাগছে কিন্তু, তাই না? তো অর্থাৎ এই যে বসতিকে বা বাসিন্দাদের বাসস্থানের বন্দোবস্ত করে যে শহর, সেই শহরকে কেন্দ্র করে সেই যে শহরগুলো সেগুলোকে আমরা বসত শহর হিসেবে কিন্তু অভিহিত করে থাকছি। বন্ধুরা এখন আমরা আরেক ধরনের শহর দেখব, কি বলতো? এখন আমরা দেখব সংগ্রহ ভিত্তিক শহর, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কালেকশন টাউনস। বন্ধুরা দেখো, খনিজ দ্রব্য, বনজ সম্পদ, মৎস্য সম্পদ প্রভৃতি আহরণ সংক্রান্ত কাজকর্মকে ভিত্তি করে যে সৃষ্ট পৌরবসতি, সেগুলোকে আমরা সংগ্রহ ভিত্তিক শহর বলে থাকি। অর্থাৎ বিভিন্ন ধরনের খনিজ দ্রব্যকে কেন্দ্র করে শহর গড়ে উঠতে পারে, অথবা বনজ সম্পদকে কেন্দ্র করে শহর গড়ে উঠতে পারে, অথবা মৎস্য সম্পদ আহরণ সংক্রান্ত কার্যক্রমকে কেন্দ্র করে শহর গড়ে উঠতে পারে। এগুলোকে আমরা সংগ্রহ ভিত্তিক শহর হিসেবে অভিহিত করে থাকি। এমন শহরের উদাহরণ যদি দিই তাহলে কয়লা আহরণের জন্য রানীগঞ্জ, হ্যাঁ আমরা কয়লা আহরণের জন্য রানীগঞ্জ, বনজ সম্পদ আহরণের জন্য কানাডার কর্নার ব্রুক, এরপরে মৎস্য সম্পদ আহরণের জন্য চট্টগ্রাম সমুদ্র বন্দর। এই ধরনের যে শহরগুলো আছে সেই শহরগুলোর কিন্তু উদাহরণ আমরা দিতে পারি। তাহলে একটা ব্যাপার দেখো বন্ধুরা, আমরা চট্টগ্রামকে কিন্তু অনেকগুলো ভাগে ফেলতে পারছি। আমরা শিল্প শহরের মধ্যে ফেলেছি, আমরা বন্দর নগরীতে ফেলেছি, আবার আমরা এখানে সংগ্রহ ভিত্তিক শহরের মধ্যেও কিন্তু আমরা এটিকে ফেলছি। আবার দেখো বিভিন্ন যে খনিজ যেখানে পাওয়া যায় সেগুলোকে কেন্দ্র করেও কিন্তু আমরা শহর গড়ে উঠতে দেখি। এর আগের ভিডিওতে তোমাদেরকে সেটি দেখিয়েছিলামও। তো এইভাবে কিন্তু সংগ্রহ ভিত্তিক শহরগুলো গড়ে উঠতে আমরা দেখছি। ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা, আমরা সংগ্রহ ভিত্তিক শহর কি সেটি দেখলাম। এখন আমরা যে শহরটি দেখব সেই শহরটি কি বলতো? সেটা হচ্ছে ধর্মীয় শহর বা রিলিজিয়াস টাউন। বন্ধুরা মক্কার কথা যখন বলেছি, মক্কা তাহলে কি এক ধরনের ধর্মীয় শহর। এটির নাম শুনে বুঝতে পেরেছো যে এটি কিভাবে বা এটির কাজটি কি। দেখো, ধর্মীয় কাজকর্মকে ভিত্তি করে গড়ে ওঠা যে পৌর বসতি সেটিকে আমরা ধর্মীয় শহর বলি। অর্থাৎ ধর্মীয় কাজকর্মকে ভিত্তি করে এই ধরনের বসতি গড়ে উঠবে, এগুলোকে আমরা ধর্মীয় শহর হিসেবে অভিহিত করে থাকি। যেমন এই ধরনের শহরে যদি আমি উদাহরণ তোমাদেরকে একটু দিই যে ধর্মীয় শহরে, তাহলে ঢাকা, বারাণসী, ঠিক আছে, মক্কা, অমৃতসর, রোম। এখানে ঢাকা তো আমরা দেখি ধর্মীয় কার্যক্রমকে ভিত্তি করে তোমরা কিন্তু ঢাকাকে বলা হয় মসজিদের শহর। তোমরা জানো কিনা জানি না, ঢাকাকে বলা হয় মসজিদের শহর, কারণ ঢাকাতে অনেক বেশি মসজিদ আমরা দেখতে পাই। আবার বারাণসী, যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের এটাকে বারাণসী, আমি জানি না এটা সঠিক উচ্চারণ কি, বেনারস থেকে কি বারাণসী এসেছে কিনা, সেটি আসার কথা। তারপর বারাণসী, তারপর অমৃতসর, এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অনেক তীর্থস্থান। তারপর মক্কা, এটি মুসলিমদের জন্য একটা তীর্থস্থান। রোম, এটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য কিন্তু একটা তীর্থস্থান। এছাড়া আমরা আরও কিন্তু ধর্মীয় শহর গড়ে উঠতে দেখি। যেমন আমরা যদি জেরুজালেমের কথা বলি তাহলে জেরুজালেমও কিন্তু সেই তেমনিভাবে একটা গড়ে ওঠা ধর্মীয় শহরেরই কিন্তু একটা উদাহরণ। তাহলে বন্ধুরা, আমরা এই যে ধর্মীয় শহরগুলো আছে সেই ধর্মীয় শহরগুলো দেখলাম। দেখো, অনেক সময় ধর্মীয় কারণ এবং ঐতিহাসিক ও সামরিক গুরুত্ব এবং সংস্কৃতির উৎস সবই একটি পৌরবসতিকে কেন্দ্র করে বিমূর্ত হতে পারে। একটা ব্যাপার দেখো,
অনেক সময় কি একটা শহরের সাথে ধর্মীয় কারণ তো থাকবেই, তার সাথে সাথে ঐতিহাসিক এবং সামরিক গুরুত্ব থাকবে সেই শহরের, এবং একই সাথে সংস্কৃতিরও একটা উৎস হিসাবে এই শহরটি কাজ করবে। এই ধরনের বসতিকেও অর্থাৎ এইভাবে কিন্তু একটা পৌর বসতিকে কেন্দ্র করে এই ধরনের কাজগুলো বিমূর্ত হতে পারে। অর্থাৎ তোমার দেখো যে কোনো একটা শহর ধর্মীয় কার্যক্রমকে কেন্দ্র করে গড়ে উঠলেও সেই ধর্মীয় কার্যক্রমের সাথেও কিন্তু আসলে ইতিহাস সংযুক্ত, সেখানে সামরিক গুরুত্ব থাকতে পারে এবং তার সাথে সাংস্কৃতিক উৎসর যেহেতু এটা ধর্মীয় কার্যকলাপ ভিত্তিক একটা শহর, তাহলে এটা সংস্কৃতি উৎস হিসেবে তো কাজ করবেই। আর এটা সামরিক গুরুত্বের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে এটি কাজ করতে পারে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা পৌর বসতিকে বিমূর্ত হতে দেখি, বা এগুলোকে কেন্দ্র করেও কিন্তু বিমূর্ত হতে পারে। যেমন একটু আগেই তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, বলো তো কি, সেটা হচ্ছে জেরুজালেম। আমরা দেখি জেরুজালেম এমন একটি শহর যেটির একটা ধর্মীয় কারণে তো গড়ে উঠেছেই, এটির ঐতিহাসিক গুরুত্ব আছে, এটি মুসলিমদের কাছে খুবই পবিত্র একটি শহর, খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে পবিত্র শহর, ইহুদি ধর্মাবলম্বীদের কাছেও একটি পবিত্র শহর। অপরদিকে এটির ঐতিহাসিক গুরুত্ব তাহলে দেখতে পাচ্ছ কিভাবে আসছে, সামরিক গুরুত্ব আমরা দেখতে পাই, এটির সামরিক গুরুত্ব এখন অনেক বেশি। আমরা দেখি ইসরায়েল সেটিকে দখল করে আছে। তারপর সংস্কৃতির একটা উৎস, আমরা বিভিন্ন ধরনের এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির উৎস হিসেবেও কিন্তু আমরা এই একটা শহরকে কেন্দ্র করে গড়ে উঠতে দেখি। তাহলে দেখো বন্ধুরা, জেরুজালেম আসলে কত রিচ বা এনরিচ একটা শহর, তাই না, কত সমৃদ্ধ একটা শহর সব কিছুতেই। তাহলে বন্ধুরা আমরা দেখলাম ধর্মীয় শহরগুলো কি কি। এরপরে আমরা দেখবো যেটি, সেটা হচ্ছে দুর্গ এবং সামরিক শহর, যেটিকে আমরা ফোর্ট অ্যান্ড ক্যান্টনমেন্ট টাউন হিসেবে বলে থাকি। দেখো, প্রতিরক্ষার প্রয়োজনে অতীতে কিন্তু দুর্গ নির্মাণ করা হতো, আমরা এরকম দেখি বিভিন্ন ধরনের দুর্গ নির্মাণ করা হতো। এখন আমরা কি গঠন করি, ছাউনি বা ক্যান্টনমেন্ট। তোমরা বাংলাদেশের বড় বড় অনেকগুলো শহরই কিন্তু ক্যান্টনমেন্ট দেখতে পাবে। তোমরা ঢাকাতে ক্যান্টনমেন্ট দেখো, তোমরা যশোরে গেলে ক্যান্টনমেন্ট দেখবে, তোমরা তারপরে হচ্ছে চিটাগংয়ে গেলে ক্যান্টনমেন্ট দেখবে, সম্ভবত রাজশাহীতেও ক্যান্টনমেন্ট আছে, সিলেটও ক্যান্টনমেন্ট আছে। তো এইভাবে তুমি দেখো বর্তমানে কি গঠন করা হয়, সামরিক ছাউনি বা ক্যান্টনমেন্ট। তো এই ধরনের শহরগুলোকে আমরা দুর্গ শহর বা সামরিক শহর বা ক্যান্টনমেন্ট শহর হিসেবে কিন্তু অভিহিত করে থাকতে পারি। দেখো, এই ধরনের শহরের যদি উদাহরণ দিই, তাহলে ভারতের চিত্তরগড় হচ্ছে দুর্গ ও সামরিক শহর। তোমরা চিত্তরগড়ের একটা ছবি এখানে দেখতে পাচ্ছ, এটা দুর্গ আছে বলে এই ধরনের শহর আমরা এখানে বলে থাকি। বন্ধুরা, এরপরে আমরা একেবারে সর্বশেষ ভাগে চলে এসেছি, সেটি কি বলতো, সেটি হচ্ছে সাংস্কৃতিক শহর বা কালচারাল টাউন। বন্ধুরা, এটি যখন এখানে নাম দেখছে হলিউড, আমার যাওয়ার খুবই ইচ্ছা, যদি কখনো সুযোগ হয় আমেরিকাতে হলিউডের এখানে ঘুরতে যাওয়ার, যদি যেতে পারি। আসলে বলতে তো পারছি না, সবই তো আসলে উপরওয়ালার ইচ্ছার উপর নির্ভর করে। দেখো, শিক্ষা, চিত্রকলা, সিনেমা প্রভৃতি মানব সংস্কৃতির অসংখ্য কার্যক্রমকে কেন্দ্র করে, তো শিক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে একটা শহর, অথবা চিত্রকলাকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে, অথবা সিনেমাকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে, যেমন হলিউড গড়ে উঠেছে। এইসব মানব সংস্কৃতির অসংখ্য কার্যক্রমকে কেন্দ্র করে যখন পৌরবসতি উদ্ভব ঘটে, সেটিকে আমরা তখন সাংস্কৃতিক শহর হিসেবে কিন্তু অভিহিত করি। যেমন শিক্ষাকে কেন্দ্র করে শান্তিনিকেতন, অক্সফোর্ড এগুলো গড়ে উঠেছে। চিত্রকলা ভাস্কর্যকে কেন্দ্র করে প্যারিস, আমরা কিন্তু যে চিত্রকলা এবং ভাস্কর্য, এটি খুবই সমৃদ্ধ একটা শহর হচ্ছে প্যারিস। হ্যাঁ, এবং সিনেমাকে কেন্দ্র করে কিন্তু আমরা হলিউড গড়ে উঠতে দেখি। তাহলে বন্ধুরা দেখো, আমরা কিন্তু এইভাবে শহরগুলোকে কিন্তু সাংস্কৃতিক কাজের উপর ভিত্তি করে কিন্তু আমরা গড়ে উঠতে দেখছি। তাহলে বন্ধুরা, আমরা পৌরবসতির যে কর্মধারা, সেই কর্মধারা অনুযায়ী প্রকারভেদগুলো কিন্তু জেনে নিলাম, এবং আমরা দেখলাম আমরা বিভিন্ন কাজের ভিত্তিতে পৌরবসতিগুলোকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা যায়, এবং সেই ভাগগুলো সম্পর্কে জেনে নিলাম এবং শহরগুলো সম্পর্কে জেনে নিলাম। আশা করি শহরগুলো সম্পর্কে জেনে তোমাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ।